নমস্কার, আমি পার্থ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ রবিবার 3 অগাস্ট। আকাশটা পরিষ্কার হতেই সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। গন্তব্য সোদপুর। আর সেখান থেকে পানিহাটি। 8:30টার কল্যাণী সিটি ট্রেন এখন এই মুহূর্তে 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। এই ট্রেনে আমি যাব সোদপুর। আর সোদপুর স্টেশনে নেমে সেখান থেকে রওনা হব পানিহাটি ফেরিঘাট। বাসে বা গাড়িতে বিটি রোড হয়ে সোদপুরও যাওয়া যায় এবং সেখান থেকে অটো নিয়ে আবার পানিহাটি ফেরিঘাটও পৌঁছানো যায়, কিন্তু আমার ট্রেনের যাত্রাটাই বেশি ভালো লাগে, তাই ট্রেনে যাওয়া বলে ঠিক করেছি। শিয়ালদা থেকে যে কোনো ট্রেন যেগুলো কল্যাণী, রানাঘাট, শান্তিপুর যাচ্ছে, সেই ট্রেনগুলোতে সোদপুর নেমে সোদপুর স্টেশন থেকে অটো পাওয়া যায়, সেই অটোতে পানিহাটি ফেরিঘাট যেতে হবে। বাসেও গাড়িতেও পৌঁছানো যায়। আমাদের ট্রেনটি সকাল 8:30-এ প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো। যেতে যেতে একটু জেনে নেওয়া যাক পানিহাটি সম্পর্কে। পানিহাটি হলো ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট শহর। এটি তার মন্দির, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। ঘরের কাছে এই ছোট্ট শহর, যেটা কিনা খুব চেনা পরিচিত, তার অনেক অজানা ইতিহাসও রয়েছে। আর আজকে সেই অজানা ইতিহাসের সন্ধানে চলেছি পানিহাটি। সেই জানা অজানার সন্ধানে আজকে সফরের গন্তব্য পানিহাটি। আদি বাংলাতে একসময় নদীপথই ছিল যাতায়াতের প্রধান মাধ্যম। সেই সময় বর্তমান পানিহাটি ছিল প্রধান বাণিজ্য ও ব্যবসায়িক কেন্দ্র। সেই সময় পণ্যহাটি নামে পরিচিত ছিল আজকের পানিহাটি। পরবর্তীকালে পণ্ডিতদের ধারণা সেই পণ্যহাটির থেকেই পানিহাটির নামান্তর হয়েছে। বহু প্রাচীন মন্দির রয়েছে এই পানিহাটিতে। ধর্মীয় মেলা ও উৎসবের প্রাণ এই শহর। চিরাদই উৎসব পানিহাটি শহরের প্রাচীনতম উৎসব ও মেলার মধ্যে একটি, যা আজ থেকে 500 বছরেরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে পানিহাটিতে। শুধু ধর্মের কথা বললে ভুল হবে। পানিহাটি মানুষের মধ্যে শিল্প ও সাহিত্য সচেতনতা ব্যাপক ছিল। আজকের এই ছোট্ট সফরে পানিহাটি সেই প্রাচীন মন্দিরগুলো ঘুরে দেখবার খুব ইচ্ছে আছে। আজ থেকে সেই 500 বছর আগের ইতিহাসকে বোঝবার এবং সেই প্রাচীন মন্দিরগুলো দেখবার উদ্দেশ্য নিয়ে আজকে এই ছোট্ট সফর পানিহাটি। পানিহাটির এই ছোট্ট সফরে যেমন আছে চৈতন্য মন্দির, তেমনি আছে দণ্ড মহোৎসব তলা, ইস্কন মন্দির, রাঘব ভবন, প্রাণনাথ কালীবাড়ি বা ভবানী কালীবাড়ি, সৎসঙ্গ টেম্পল আর 12 মন্দির ঘাট। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সোদপুর স্টেশনে। ট্রেন থেকে নেমে এগিয়ে চললাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরার উদ্দেশ্যে। আর ট্রেনটাও আমাদের নামিয়ে যাত্রা শুরু করলো কল্যাণী সিটির উদ্দেশ্যে। পানিহাটি ফেরিঘাটের অটো স্ট্যান্ডে অটো থেকে নেমেই চোখে পড়ল শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির। এই মন্দিরটি বহু প্রাচীন মন্দির। কথিত আছে যে এই মন্দিরে শ্রী চৈতন্য দেব বিরাজ করেছিলেন, আর এখানে তার পাদুকা চিহ্ন রাখা আছে। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে দণ্ড মহোৎসব তলা ও চৈতন্য ঘাট। গঙ্গার পাড়ে এই ঘাটটি খুব সুন্দর এবং খুব সুন্দর করে বাঁধানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই নিরিবিলি গঙ্গার ঘাটটা ঘুরতে খুব ভালো লাগছে। আসুন এই নিরিবিলি গঙ্গার ঘাটটা একটু ঘুরে দেখে দেখি। সুবিস্তৃত এই গঙ্গা, পাশেই ফেরিঘাট, মানুষজনের যাতায়াতের জন্য, গঙ্গা পারাবারের জন্য। বেশ কালো করে মেঘ করে এসছে, বৃষ্টি নামবে। প্রায় 500 বছর পূর্বে শ্রী চৈতন্যদেব এই ঘাটে এসেছিলেন, আর এই গাছের তলায় তিনি বসেছিলেন। আর তাকে দেওয়া হয়েছিল দই চিড়ার সহযোগে তিনি ফলাহার করেছিলেন। সেদিন গঙ্গার দুই পাড়ে বহু ভক্ত সমাগম হয়েছিল বলে জানা যায়। গঙ্গার পাড়ের এই শান্ত নিরিবিলি পরিবেশ খুবই সুন্দর লাগছে। সেই প্রাচীন গাছ দুটোকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। শোনা যায় এখানে রামকৃষ্ণদেব ও তার শিষ্যদের নিয়ে অনেকবারই এসেছিলেন, এবং স্বামী বিবেকানন্দও এসেছিলেন, এবং গান্ধীজির মতো বিশিষ্ট ব্যক্তিরাও এখানে এসেছিলেন।
মহোৎসবতলা থেকে বেরিয়ে একটু এগোতেই চোখে পড়ল রামকৃষ্ণদেবের পাদস্পর্শে ধন্য এই গৃহটি। সেই সময় জানা যায় যে রামকৃষ্ণদেব তার শিষ্য সমেত এখানে এসেছিলেন বেশ কয়েকবার। এখান থেকে বেরিয়ে সামনে এগোতেই চোখে পড়ল ইস্কন মন্দির। তখন আকাশে মেঘ করে এসছে, অল্প অল্প বৃষ্টিও পড়া শুরু হয়েছে। তো তাড়াতাড়ি ইস্কন মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। মন্দিরে ঢুকে সোজা এগিয়ে চললাম। বাঁদিকে ছিল মূল মন্দির, আর আরেকটু এগিয়ে মা জগদ্ধাত্রী মন্দির। শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবী মাতা দর্শন করে এবার মূল মন্দিরের দিকে এগোলাম। ততক্ষণে বাইরে খুব জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ইস্কনের ভেতরে গঙ্গার এই ঘাটটি খুব সুন্দর, তাই ওই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে গঙ্গার বৃষ্টি পড়ার দৃশ্য উপভোগ করতে লাগলাম। বৃষ্টি থামলে পরে ইস্কন থেকে বেরিয়ে চলে এসেছিলাম রাঘব ভবনে। এই হচ্ছে সেই রাঘব ভবন, ঐতিহাসিক রাঘব ভবন বা পাটবাড়ি। পানিহাটির ইতিহাস অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভুর এই গৃহে দুবার আগমন হয়েছিল। রাজা চন্দ্রকেতুর সভাপণ্ডিত ছিলেন গঙ্গাপ্রসাদ চতুর্বেদী, রাঘব পণ্ডিতের পিতামহ। তিনি এই বাড়িতে রাধা মদন মোহন জিউর বিগ্রহ প্রতিষ্ঠা করেন। পূর্বপুরুষের পদাঙ্ক অনুসরণ করে রাঘব হয়ে ওঠেন পণ্ডিত, আর সেই রাঘব পণ্ডিতের গৃহে শ্রী চৈতন্যদেবের আগমন হয়েছিল। নীলাচল থেকে ফিরে শ্রী চৈতন্যদেব পা রেখেছিলেন পানিহাটিতে। গঙ্গার দুপারে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। আনুমানিক 500 বছরেরও বেশি আগে প্রভু শ্রী চৈতন্যদেব উঠলেন পরম ভক্ত রাঘব পণ্ডিতের বাড়িতে। মহাপ্রভুর আগমনের স্মৃতিতে রাঘব ভবনে আজও এই দিনটি পালন হয়ে আসছে দীর্ঘদিন ধরে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নিষেধ ছিল, তাই এর থেকে বেশি কিছু আর দেখাতে পারলাম না। টিপ টিপ করে অল্প স্বল্প বৃষ্টি হয়েই চলেছে, তাই ছাতা ছাড়া ক্যামেরা হাতে ধীরে ধীরে ওই বৃষ্টির মধ্যেই এগিয়ে চললাম ভবানী কালী মন্দিরের দিকে। একে বৃষ্টি পড়ছে, তার উপর রবিবার, হয়তো সেই জন্যই রাস্তাঘাটে খুব একটা বেশি লোকজন দেখতে পেলাম না। শহরে কোনো কোলাহল নেই, চারিদিকে চুপচাপ। আস্তে আস্তে হেঁটে চলেছি, আর চারিদিকের বাড়িগুলোকে দেখতে দেখতে চলেছি ভবানী কালী মন্দিরে। জলে ভেজা রাস্তা, রাস্তাতেও জল, আবার মাথার উপর থেকেও জল পড়ছে। আর সেই রাস্তা দিয়ে হেঁটে চলেছি, দু একটা টোটো বাইক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। পানিহাটির ভেতরে এই যে রাস্তাঘাট বেশ সুন্দর পরিষ্কার, আশেপাশে বাড়িগুলো খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে সাজানো। চোখে কোনো ময়লা দেখতে পেলাম না, বা ময়লা আবর্জনা চোখে পড়লো না, এবং পুরোটাই সিমেন্টের রাস্তা। এই পথ দিয়ে সোজা এগোলে সামনে একটা সরু গলি পড়বে। সেই গলিটা পেরিয়েই ডান দিকে বা বাঁদিকে তারানাথ কালীবাড়ি বা ভবানী কালী মন্দির পড়বে। চলুন দেখা যাক, হেঁটে যাই। বৃষ্টির দিনে ছাতা ছাড়া খুবই মুশকিল, কিন্তু কিছু করার নেই। সকালে সুন্দর রৌদ্র দেখে বেরিয়ে পড়েছিলাম, ভাবতেই পারিনি যে এখানে এসে এই বৃষ্টির মধ্যে পড়ে যাব। যাই হোক, এখন যখন চলে এসেছি তখন তো ভবানী কালী মন্দির না দেখে ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। ওই হচ্ছে সরু গলি, দেখি ওই গলিটা দিয়ে এগিয়ে যাই। গলিটার মুখে দিয়ে হয়তো বাঁ দিকেই পড়বে। প্রথমে গলির আকার দেখে তো ভালোই লাগছিল, একটু মোটামুটি সরু ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি সরু হতে হতে আরো বেশি সরু হয়ে গেছে। কি আর করা যাবে, চলে এসেছি, ঢুকে পড়েছি এই গলিতে। এখন তো বেরোনো ছাড়া কোনো গতি নেই। যিনি বলেছিলেন ঠিকই বলেছিলেন, গলির মুখ থেকে বেরিয়ে বাঁ দিকে এই তারানাথ কালীবাড়ি বা ভবানী কালী মন্দির। এই কালী মন্দিরও বহু প্রাচীন, আছে এর পেছনে অনেক বড় ইতিহাস। দেখি ভেতরে ঢুকে
বা সবুজে ঘেরা, বৃষ্টির জল পড়ে যেন গাছপালাগুলো আরো বেশি সবুজ হয়ে উঠেছে। আচ্ছা, সামনে হচ্ছে প্রাণনাথ গঙ্গার ঘাট, আর বাঁদিকে হচ্ছে সেই ভবানী কালী মন্দির। এটা আপাতত ফাঁকাই, কোনো লোকজন চোখে পড়ছে না। দেখে আর একটু এগিয়ে আগে গঙ্গার ঘাটটা দেখে আসি, আসুন। চারিদিকে গাছ, বাহ বেশ সুন্দর ঘাট, বাঁধানো ঘাট একদম। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সুন্দর বাঁধানো ঘাট দেখে, কিন্তু আর বেশি দূর যাওয়ার সাহস হলো না, কারণ এমনিতেই তো দেখতে পাচ্ছি পুরো ঘাটটা জলে ভিজে রয়েছে। তারপরে চারিদিকে কেউ কোথাও নেই, নির্জন এই ঘাট। তো এইখান থেকেই গঙ্গা দর্শন করলাম, বেশ সুন্দর দেখতে ঘাটটি। ঘাটের সামনেই, গঙ্গার ঘাটের সামনেই রয়েছে এই প্রাণনাথ কালীবাড়ি বা ভবানী কালীবাড়ি। এই কালী মন্দিরে 3টি আটচালা পশ্চিমমুখী শিব মন্দির রয়েছে। কালী মন্দিরটি বহু প্রাচীন, উঁচু ভিত্তিবেদির উপরে স্থাপিত শ্রীখিলান প্রবেশপথ। দক্ষিণমুখী মন্দির এটি। 3টি ধাপে সিঁড়ি, সেই 3টি ধাপে সিঁড়ি দিয়ে উঠে সামনের অলিন্দটা পেরিয়ে গর্ভগৃহে মা ভবানীর ছোট্ট মূর্তি কাঠের বেদিতে প্রতিষ্ঠিত। নিচে প্রণামী বাস্ক আর পাশে ধূপ জ্বলছে, তার মানে কেউ কিছুক্ষণ আগে পুজো করে গেছেন। পাশেই মন্দির খোলা বন্ধের সময় 6:30 থেকে 1:30, আবার 4:30 থেকে সন্ধ্যে 7:30। নিচে আবার নাম্বারও দেওয়া আছে। মন্দিরের পাশেই লাগোয়া 3টি আটচালা পশ্চিমমুখী শিব মন্দির, 3টি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। 2টি শিবলিঙ্গ কষ্টি পাথরের আর তৃতীয়টি একটু অন্য রকমের। এই মন্দিরের বিগ্রহের ইতিহাস থেকে জানা যায়, এই বিগ্রহ রাজা চন্দ্রকেতু ভবানী নামক কালী বিগ্রহ স্থাপন করে বেড়াচাপার গড়ে, আর সেই সময় মুসলিমদের আক্রমণে চন্দ্রকেতু পরিবার নিহত হয়। জনৈক ব্রহ্মচারী বিগ্রহ নিয়ে পালিয়ে আসেন এই গঙ্গার তীরে, পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে মায়ের পুজো করেন। পরে তারানাথ বাবু তার পিতার হাত থেকে পুজোর ভার তুলে নেন, এই মন্দির স্থাপন করে প্রতিষ্ঠা করেন। ভবানী কালী মন্দির থেকে বেরিয়েই চোখে পড়ল সৎসঙ্গ আশ্রম। ভবানী কালী মন্দির আর সৎসঙ্গ আশ্রম প্রায় পাশাপাশি বলতে গেলে। এইখান দিয়ে বেরোচ্ছি, এই বেরিয়ে বাঁ দিকে টার্ন নিলেই সৎসঙ্গ আশ্রমের গেটটা, প্রধান গেট। এই হচ্ছে সৎসঙ্গ আশ্রম। তবে এই সৎসঙ্গ আশ্রম বেশি দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে এখানে ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। সৎসঙ্গ আশ্রম থেকে বেরিয়ে বেশ কিছুটা আসার পর পেলাম 12 মন্দির ঘাট। এখান দিয়ে সোজা এগিয়ে এই সামনে পড়ছে 12 মন্দির ঘাট। বৃষ্টি কিন্তু হয়েই চলেছে, অল্প স্বল্প বৃষ্টি হয়েই চলেছে, আর সেই বৃষ্টির মধ্যেই আজকে সারাক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি। এই সামনে 12 মন্দির ঘাট। বারো মন্দির ঘাট দর্শন করে উঠে পড়লাম একটি টোটোতে সোদপুর স্টেশনের উদ্দেশ্যে। এবার ফেরবার পালা। টোটোতে বসে ভাবছিলাম যে বাংলার কত ইতিহাস আছে যা আমাদের কাছে অনেকেরই অজানা। 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন, দই চিড়ে উৎসব, এসব তো জানতাম না এই পানিহাটিতে হয়। আজকে তার অভিজ্ঞতা হলো, প্রাচীন মন্দিরগুলো দেখলাম এবং
পানিহাটি যে একটা তীর্থস্থান সেটা আজকে খুব ভালো করে জানতে পারলাম এবং আপনাদেরকেও জানালাম। ঘরের কাছে এত সুন্দর জায়গা যেখানে কম খরচে কয়েক ঘন্টার জন্য ঘুরে যাওয়াই যেতে পারে। এইসব ভাবতে ভাবতে পানিহাটির রাস্তা দিয়ে টোটোতে করে যেতে যেতে পানিহাটি শহরকে দেখতে দেখতে পৌঁছে গেলাম সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশনে এবার ট্রেনের অপেক্ষা ফেরবার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ডাউন ট্রেনের দেখা মিলল। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে এই রকমই জানা অজানার খোঁজে আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।